স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। আজ জানাবো রাজশাহী বিভাগের জেলাগুলোর খবর, সঙ্গে থাকছি শারমিন মাহমুদ। নির্মাণের 21 বছরেও চালু হয়নি নাটোরের দুস্থ ও ভবঘুরে প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রটি। 2023 সালে রাজশাহীর শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রটি এখানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হলেও তাও বাস্তবায়ন হয়নি। অবহেলায় পড়ে থাকা ভবনটির যে কোনো একটি প্রতিষ্ঠান চালুর দাবি স্থানীয়দের। দেবাশিস কুমার সরকারের প্রতিবেদন। নাটোরের তেবাড়িয়া ইউনিয়নের একডালা এলাকায় নাটোর রাজশাহী মহাসড়কের পাশে নিষ্প্রাণ দাঁড়িয়ে আছে দুস্থ ভবঘুরে প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রটি। 21 বছরেও আলোর মুখ দেখেনি এটি। এ কেন্দ্রে 3 কর্মকর্তা যোগদানের পরপরই প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে যায়। পরে তাদের সমাজসেবা অধিদপ্তরের এতিমখানা সহ বিভিন্ন শাখায় প্রেষণে বদলি করা হয়। 3 জন কর্মচারী আছে এবং এই নাটোরের 3 জন কর্মচারী আমরা অন্য দপ্তর মানে সমাজসেবা অধিদপ্তরের অন্য কার্যালয় বা প্রতিষ্ঠান আমরা সংযুক্তিতে কর্মরত আছি। 2004-এ এখানে ভবঘুরে যোগদান করি। আমরা এখানেই আছি প্রথম থেকে, এগুলো দেখাশোনা করি আর আমাদেরকে অন্য প্রতিষ্ঠানে দিচ্ছে। 2019 সালে কেন্দ্রটিকে করোনা আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হলেও পরে এটি ব্যবহৃত হয়নি। এছাড়া 2023 সালে কিশোর উন্নয়ন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও অজ্ঞাত কারণে সেটিও চালু হয়নি। এত বছরেও কেন্দ্রটি চালু না হওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তা দ্রুত চালুর দাবি জানিয়েছেন। সরকারের কাছে এটাই আবেদন যাতে অফিসটা চালু হয়। 20 বছর আগে তৈরি হয়, আজ পর্যন্ত এই জিনিসটা চালু হয় না। এখানে যদি এই কাজটা উদ্বোধন হলো এলাকার লোকাল লোক সুবিধা পাবে। রং করতে দেখি অফিসটা, কখনো চালু হইতে দেখি না। রাজশাহী থেকে এখানে প্রতিষ্ঠান খোলা হবে এটাই আমি শুনেছি। কবে এই পুনর্বাসন কেন্দ্রটি চালু হবে সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা। দুস্থ ভবঘুরে প্রশিক্ষণ এবং পুনর্বাসন কেন্দ্র একডালা নাটোর, এই প্রতিষ্ঠানটি চালু হওয়ার কথা ছিল 2004 সালে, মানে 2004 সালে 30শে জুন পর্যন্ত এটার মেয়াদ ছিল এই প্রকল্পের। এবং এটার যে জনবল তারা ওই জুন মাসেরই শেষ সপ্তাহে জয়েন করে। কোভিডের প্রকোপ দেখা দিল, তখন জেলা প্রশাসনের উদ্যোগে এটিকে করোনা আইসোলেশন সেন্টার হিসেবে ঘোষণা করা হয় এবং সেই সময়ে এটার অবকাঠামো পরিষ্কার পরিচ্ছন্ন এবং সংস্কার করা হয় এবং তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ থেকে একটা প্রকল্প হাতে নিয়ে এই মেরামত কাজটা সম্পন্ন হয়েছিল। তারপরে যেটা হয়েছে যে এটা করোনা আইসোলেশন সেন্টার হিসাবে আর ব্যবহার হয়নি। 2004 সালে 3 একর জমি অধিগ্রহণ সহ কেন্দ্রটির নির্মাণ ব্যয় হয়েছিল প্রায় 1 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আত্মরক্ষার পাশাপাশি নিজেদের মনোবল বৃদ্ধি আর শরীর চর্চার অংশ হিসেবে বিনামূল্যে কারাতে প্রশিক্ষণের আয়োজন করা হয় জয়পুরহাটে। জেলা শহরসহ বিভিন্ন এলাকা থেকে এই প্রশিক্ষণ নিতে ছুটে আসে কচি কাচার দল। হারুনুর রশিদের পাঠানো রিপোর্ট। আত্মরক্ষা ও সুস্থ দেহ সুস্থ মন, এই প্রত্যয়ে জয়পুরহাট কিং কুইন জিম অ্যান্ড বাংলাদেশ কারাতে একাডেমির আয়োজনে এই কারাতে প্রশিক্ষণের আয়োজন। জেলা শহর সহ বিভিন্ন এলাকা থেকে এই প্রশিক্ষণ নিতে ছুটে আসে কচিকাচার দল। আত্মরক্ষার পাশাপাশি নিজেদের মনোবল বৃদ্ধি আর শরীর চর্চার অংশ হিসেবে প্রশিক্ষণটি নিতে পেরে খুশি তারা। আমি ফ্রিতে পড়ি, তার পাশাপাশি আমি কারাতে শিখছি, আমার সেলফ ডিফেন্স দরকার। আমি 3 মাস থেকে কারাতে শিখছি, আমি আজকে ইয়েলো বেল্ট পারবো, এর জন্য আমি খুব আনন্দিত। নিজের আত্মরক্ষা যাতে করতে পারি এই জন্য কারাতে শেখা। আর আমি এখন ব্রাউন বেল্টে আছি আর 2টা ডানের পরে আমার ব্ল্যাক বেল্ট। তো এখন আমি ক্লাস 6-এ পড়ি। আমি গত 3-4 বছর ধরে কারাতের সাথে আছি। আমার খেলাটি অনেক ভালো লাগে এবং নিজের আত্মরক্ষা এবং শারীরিক সুস্থতার কারণে আমি খেলে থাকি এবং জাতীয় পর্যায়ে খেলার জন্য আমার এই খেলাটি অনেক ভালো লাগে। এদিকে ছোটবেলা থেকে আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলার জন্য এ ধরনের কর্মশালা জরুরি বলে মনে করছেন অভিভাবকেরা। এখন আমরা শহরে যারা বসবাস করি, তো বাচ্চাদের আসলে খেলাধুলার তেমন কোনো জায়গা নেই, তো যার কারণে তাদের শারীরিক সুস্থতার জন্য কারাতে বা মার্শাল আর্ট ওদের জন্য খুবই উপযোগী। আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই কারাতে প্রশিক্ষণ গ্রহণ করা উচিত। সেই জন্য আমি আমার মেয়েকে পড়াশোনার পাশাপাশি কারাতে এখানে প্রশিক্ষণের জন্য দিয়েছি
এতে করে ওর শারীরিক এবং মানসিক সক্ষমতা বাড়াচ্ছে এবং ও আত্মবিশ্বাসী হিসেবে নিজেকে তৈরি করছে। আয়োজকরা জানান, সমাজে বিভিন্ন ধরনের হুমকি ও চ্যালেঞ্জ মোকাবিলার জন্য কারাতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার। পাশাপাশি নিয়মিত কারাতে প্রশিক্ষণ শরীরের স্থিতিস্থাপকতা, শক্তি এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। বাচ্চারা শুধু এখন মোবাইল অনেক আসক্ত হয়ে গেছে, যে বাচ্চারা আস্তে আস্তে প্রতিবন্ধীর মতো হয়ে যাচ্ছে। সেখান থেকে তাদেরকে বের করার জন্য এই ছোট ছোট বাবুদেরকে এখানে ট্রেনিং করা হচ্ছে। এই ট্রেনিংয়ে তারা অনেক বিকাশ ঘটিচ্ছে এবং তারা ভালো থাকছে। আমরা মূলত প্রত্যেক শিশুকে লেখাপড়ার পাশাপাশি শারীরিকভাবে স্বনির্ভর করবার জন্য, মানসিক শক্তি বৃদ্ধির জন্য এবং প্রাথমিক আত্মরক্ষার জন্য এই মার্শাল আর্ট শিখিয়ে থাকি। বর্তমান চলমান পরিস্থিতিতে প্রত্যেকে জানে সঠিকভাবে নিজেদের সামর্থ্য অনুযায়ী চলাফেরা করতে পারে। কারাতে এমন একটি গেম যেটা বাচ্চাদেরকে তাদের মনস্তাত্ত্বিকভাবে ভীষণভাবে শক্তিশালী করে তোলে, তাদেরকে এনার্জেটিক করে তোলে এবং তাদেরকে লেখাপড়া সহ সামাজিক প্রত্যেকটা কাজেই মনোযোগে সহযোগিতা করে। এ ধরনের আয়োজন সম্প্রসারিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। ক্যারাতে হচ্ছে এমন একটা প্রশিক্ষণ বা এমন একটা ক্রিয়েটিভিটি বলতে পারেন, যেটা হচ্ছে তার শারীরিক মানসিক তাকে সুস্থতা দেবে এবং প্রতিটি বাচ্চার, প্রতিটি মানুষের তার নিজের আত্মরক্ষার জন্য, যেটা আমরা সেলফ ডিফেন্স বলি, যে সবসময় আমার সাথে যে আমার একজন গার্জিয়ান চলবে বা আমার গার্জিয়ানও যে আমাকে প্রোটেক্ট করতে পারবে তা কিন্তু না। সেই জন্য হচ্ছে ক্যারাতেটা এমন একটা মানে প্রশিক্ষণ এবং এমন একটা কারিকুলাম আমি বলবো, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের তার নিজস্ব আত্মরক্ষার জন্য শেখা দরকার। আমরা সেই লক্ষ্যে আমাদের জয়পুরহাটে বিভিন্ন একাডেমি এই কাজগুলি করছে। আমরা তাদেরকে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা, সরকারের বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সপ্তাহে 3 দিন বিনামূল্যে এই কর্মশালার আয়োজন করা হয়ে থাকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিভিন্ন ধরনের কৃষি যন্ত্র উদ্ভাবন করে বাণিজ্যিক সফলতা পেয়েছেন বগুড়ার আব্দুর রাজ্জাক। এতে ধান, গম, ভুট্টা ও সরিষা মাড়াই মেশিনের সাহায্যে চাষাবাদের সময় ও খরচ অর্ধেকে নেমে এসেছে। নিজ জেলার গণ্ডি পেরিয়ে এসব কৃষি যন্ত্রের বাজার ছাড়িয়েছে সারা দেশে। ফরহাদুজ্জামান শাহীর প্রতিবেদন। বগুড়ার কাহালু উপজেলার এরুইল বাজারে নিজের কারখানায় ধান মাড়াই মেশিন তৈরি করছেন আব্দুর রাজ্জাক। 2008 সাল থেকে এ পর্যন্ত প্রায় 12,000 ধান মাড়াই মেশিন তৈরি শেষে বিক্রি করেছেন। পাশাপাশি গম, ভুট্টা ও সরিষা মাড়াই মেশিনও তৈরি করেন রাজ্জাক। এখন তার মাসিক আয় 1 লাখ টাকার বেশি। কিন্তু রাজ্জাকের জার্নিটা সহজ ছিল না। সাংসারিক প্রয়োজনে মাত্র 12 বছর বয়সে বগুড়া শহরে একটি লেদ ওয়ার্কশপে কাজ নেন। 1 বছর নামমাত্র পারিশ্রমিকে লেদ পরিষ্কার সহ মিস্ত্রিদের ফরমায়েশ খাটতেন। পরের বছর হেল্পার হিসেবে পদোন্নতি হয় তার। 13 বছরের মধ্যে রাজ্জাক হয়ে ওঠেন দক্ষ লেদ মিস্ত্রি। কিন্তু বেতন কম হওয়ায় চাকরি ছেড়ে লেদ মেশিন কিনে নিজেই শুরু করেন ওয়ার্কশপ। কোনো কর্মচারী ছাড়াই মাসখানেকের মধ্যেই একটি ধান মাড়াই যন্ত্র তৈরি করেন। প্রথমে নিজেই অন্যের জমির ধান মাড়াইয়ের কাজ করতেন। মাড়াই কাজ সহজ ও খরচ কম হওয়ায় নানা জায়গা থেকে এই মেশিনের অর্ডার আসতে থাকে। মোটামুটি কিছুটা লেখাপড়া করে আমি বগুড়া কাজত লাগছি। কাজত লাগার পরে আমাকে 150 টাকা মাছ দিছে। 150 টাকা মাছের থেকে আমি 1500 টাকা সপ্তাহ আছে। হওয়ার পরে আমি নিজে 2008 সাল থেকে আমি নিজে কারখানা দিছি। আমার এখানে অল টাইম 9 জন ছেলেবেলে থাকি। আর যখন সিজন টাইমে লোকজন বাড়ে, তো সব মিলে দিয়েছে হয়তো 1,20,30,000 টাকা কামাই হয়। ধান মাড়াই মেশিনের ক্রেতারা বলছেন, কৃষি শ্রমিকের তীব্র সংকটের সময় এই যন্ত্র আশীর্বাদ হয়ে এসেছে। 20 জন শ্রমিক সারাদিনে যে পরিমাণ জমির ধান মাড়াই করতে পারেন, এই মেশিনের সাহায্যে 7-8 জন শ্রমিক সেই কাজ মাত্র 2 ঘন্টায় শেষ করতে পারছেন। তাছাড়া চায়না মেশিনের চেয়ে দেশীয় এইসব যন্ত্র অনেক বেশি শক্তিশালী এবং টেকসই। এই মেশিনটা আমি দিনে 30 গ্রাম ধান মারতে পারি, আর এই মেশিনটা সরষে, গম, ধান মাড়াই করা যায়। এখন তো আর শ্রমিক পাওয়া যায় না গোটা। এই মেশিন হওয়াতে শ্রমিক অল্প শ্রমিকে বেশি কাজ করা যায়। বাংলাদেশে তৈরি কৃষি যন্ত্রপাতির ওপর আস্থা কম সরকারের। রাজ্জাকের দাবি, সহযোগিতা পেলে দেশের দক্ষ উদ্ভাবকরাই আমদানির বিকল্প হিসেবে সব ধরনের কৃষি যন্ত্রপাতি তৈরি করতে সক্ষম হবেন। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া। মাচা পদ্ধতিতে ছাগল লালন পালন করছেন জয়পুরহাটের প্রায় 200 নারী।
এভাবে বাণিজ্যিকভাবে ছাগল পালনে অল্প দিনেই দেখেছেন লাভের মুখ। বছরে প্রায় 4 বার ছাগল বিক্রি করেন তারা। হারুনুর রশিদের পাঠানো আরও একটি রিপোর্ট। দরজা খুলতেই বেরিয়ে আসছে দুরন্ত ছাগল ছানার দল। এই চিত্র এখন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আউয়ালগাড়ি গ্রামের প্রায় প্রতিটি ঘরে ঘরে। সনাতন পদ্ধতিতে ছাগল পালনে রোগবালাইজনিত জটিলতায় ভোগেন বেশিরভাগ খামারি। তাই তো মাচা পদ্ধতিতে বাণিজ্যিকভাবে ছাগল মোটা তাজাকরণ করছেন তারা। বর্তমানে মাচা পদ্ধতিতে ছাগল লালন পালন করছেন জয়পুরহাটের প্রায় 200 নারী। তারা বলছেন এভাবে ছাগল পালনে অল্প দিনেই দেখছেন লাভের মুখ। মাছায় ছাগল পালন করিয়া কোনো অসুখ বিসুখ নাই, অনেক ভালো আছে। আমরা আগে সাধারণভাবে ছাগল পালন করতাম, এতে কোনো লাভ আসতো না, অসুখ বিসুখ বিভিন্ন ধরনের সমস্যা দেখা যেত। তো জিআরডিএম ট্রেনিং নিয়ে আমি এই ছাগল পালন করে এখন বর্তমানে সুখে আছি। এ বিষয়ে পিকেএসএফ এর অর্থায়নে খামারিদের প্রশিক্ষণ দিয়ে আলোর মুখ দেখাচ্ছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। জিআরডিএম অত্র এলাকায় 200-র মতো এরকম দুস্থ মহিলাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে এসেছে। এরা এখন মাচা পদ্ধতিতে খাসি মোটাতাজাকরণ করে লাভবান হচ্ছে। পূর্বের তুলনায় আর মৃত্যুর হার খাসির নেই বললেই চলে। খামারিরা বলছেন অল্প সময়ে মোটাতাজাকরণের মাধ্যমে বাজারজাত করে বছরে প্রায় 4 বার ছাগল বিক্রি করা সম্ভব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।